গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, প্রজ্ঞাপন জারি, প্রচারণা বন্ধ অনলাইনেও। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বৈশ্বিক সমর্থন আছে বললেন প্রেস সচিব, প্রজ্ঞাপন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। জুলাই গণহত্যায় শেখ হাসিনা, কামাল এবং মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা, 5 অভিযোগ জানালেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজকে একটি অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবরে আইন অনুযায়ী দাখিল করেছেন। পুলিশের কাছে নয়, মারণাস্ত্র থাকবে এবিপিএন এর কাজ হাতে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব পুনর্গঠন 5 সদস্যের কমিটি। চলমান সুবিধায় স্বাস্থ্য খাতে আরো 25 ভাগ উন্নতি সম্ভব, প্রথম সিভিল সার্জন সম্মেলনের প্রধান উপদেষ্টা। সম্মিলিতভাবে কাজ করার আহ্বান। ঈদে মহাসড়কে কোনো গরুর হাট বসবে না, সাফ জানালেন সড়ক উপদেষ্টা। ঈদযাত্রা নির্বিঘ্নে সবাইকে নিয়ে কাজ করার আহ্বান। এবং টাইগারদের নতুন পেস বোলিং কোচ সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইন্ট ঢাকায় আসছেন এ মাসেই, চুক্তি 2.5 বছরের। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। সভা সমাবেশের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে অনলাইনের সব ধরনের কর্মকাণ্ড। সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের প্রকাশনা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া ফেসবুক পেজ সহ সাইবার স্পেসেও কার্যক্রম চালাতে পারবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে বৈশ্বিক সমর্থন আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্সে এইসব কথা বলেন তিনি। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্সে এবারের অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পতিত সরকারের আমলে দেশের বিভিন্ন গণমাধ্যমে অপসাংবাদিকতা তদন্তে জাতিসংঘের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হবে। ইউএনের যে অফিসকে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকের মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলিউর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর। প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, একটি গাড়ির মালিকানাও তার নামে নেই। ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানে উনার একটা শেয়ার আছে কিনা, একটা টাকা উনি ওন করেন কিনা। শেখ হাসিনার হাতেই দেশে গুমের সূচনা উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে সবার সমর্থন রয়েছে। এনসিপির বিষয় না, এটা সমস্ত পার্টি যারা জুলাই গণঅভ্যুত্থানে ছিল, বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে যে এই ডিসিশন ইন্টারিম গভর্নমেন্ট নিয়েছে। আপনি পুরো বাংলাদেশে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে। ভারতে বাংলাদেশের 7টি টিভি চ্যানেল বন্ধ করাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে শফিকুল আলম বলেন, সত্য প্রচার না করে তামাশা বিক্রি করে ভারতের টেলিভিশন। সত্য কথাকে আসলে তারা নিতে পারছেন না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আমি মনে করি যে অনেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন পেলেই দলটি নিবন্ধনে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানালেন সিসি এএমএম নাসিরউদ্দিন। সোমবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে কার্টার সেন্টারে 6 প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, প্রাক নির্বাচন পরিস্থিতি পরিদর্শনে এসেছে কার্টার সেন্টার। নির্বাচন ইস্যুতে সার্বিক প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে প্রতিনিধি দল। আগামী নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে থাকার কথাও জানায় কার্টার সেন্টার। সেটা আমরা বসে সিদ্ধান্ত নিব, কোনো অসুবিধা নেই। আপনার প্রজ্ঞাপনটা আসতে দেন না। আমরা এই যে নেক্সট যে জাতীয় নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, প্রস্তুতি আমরা কেমন চালাচ্ছি, প্রস্তুতি আমরা এগিয়ে নিচ্ছি কিনা ইত্যাদি জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, আমরা অতীতেও আমি বিভিন্ন সময় বলেছি আপনাদেরকে আমাদের প্রস্তুতি যেভাবে চলছে
যে নির্বাচন যখনই হয় আমরা যাতে সাকসেসফুলি এটা যে ওয়াদা করেছে সেই ওয়াদা মাফিক যাতে আমরা ডেলিভার করতে পারি সেই প্রস্তুতি আমরা নিচ্ছি, এই কথাটা আমরা তাদেরকে জানিয়েছি। জুলাই আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা এবং উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। সোমবার তাদের বিরুদ্ধে জুলাই হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে এসব অভিযোগ উঠে আসে। এর মাধ্যমে চলতি মাসেই শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গেল বছরের জুলাই আগস্ট রাস্তায় তখত নিরস্ত্র ছাত্র জনতা, বিপরীতে আগ্নেয়াস্ত্র হাতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। চলছে নির্বিচারে গুলি ও হামলা। এরই মধ্যে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সরাসরি নির্দেশ, উস্কানি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 3 সপ্তাহে নির্বিচারে হত্যা করা হয় 1400-এর বেশি ছাত্র জনতাকে, আহত হয় প্রায় 25,000 ছাত্র জনতা। শেখ হাসিনাকে প্রধান আসামি করে জুলাই গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করেছে তদন্ত সংস্থা। আর এই তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত করা হয় আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। শুরুতেই চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পেতে সময় লেগেছে 6 মাস 28 দিন। জুলাই আগস্ট গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5টি অভিযোগ আনা হয়েছে। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, যেখানে তিনি বারবার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছেন যে তিনি রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তাজুল ইসলাম বলেন, আন্দোলন দমাতে শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছেন তার অডিও ভিডিও ক্লিপ শহীদ পরিবারের সদস্য, আহত ও আন্তর্জাতিক মহলের তথ্য প্রমাণ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে। তবে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিষয়ে আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের তদন্ত সংস্থার কাছে যদি মনে হয় হ্যাঁ এই দলটি রাজনৈতিকভাবে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, তাহলে আইন অনুযায়ী তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং যা যা আইনের ব্যবস্থা আছে সেগুলো চলমান হবে। মাত্র আইনটা হয়েছে, এখনই এই বিষয়ে মন্তব্য করার সময় আসেনি। এটি হবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রথম প্রতিবেদন। এ মাসে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। বিদ্যমান এখন আছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার কোনো দেশপ্রেমিক সরকার নয়। এই সরকার ইচ্ছাকৃতভাবে অপকর্ম করে কারো উদ্দেশ্যে সফল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, স্বাস্থ্য খাতে উন্নতির জন্য বাজেটে কতটুকু বরাদ্দ থাকবে তার আলামত দৃশ্যমান থাকা জরুরি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন নিয়াজ মোরশেদ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সাবেক এমপি নাসিরউদ্দিন পিন্টুর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার ইচ্ছাকৃতভাবে নানা অপকর্ম করে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার চেষ্টা করছে। দেশকে ফিলিস্তিন গাজা বানাতে চাই না। আমরা এই দেশে আমরা লক্ষ্য করছি অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। আর আওয়ামী লীগ পুনর্বাসন করতে চায় বিএনপি, এমন বদনাম যারা ছড়াচ্ছে তারা দেশ ও জাতির শত্রু বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। প্রশ্ন রাখেন অন্তর্বর্তী সরকারের দেশপ্রেম নিয়েও। যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায় তারা আসলে দেশ এবং জাতির শত্রু। কারণ একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য। প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আবেগের বশবর্তী হয়ে সরকারের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না যাতে বিপদ বেড়ে যায়। হঠাৎ আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েন না, অনেক দূর তাকিয়ে
আপনারা সিদ্ধান্ত নিন, এখন থেকে এমন কিছু আপনারা উদ্যোগ গ্রহণ করতেন যেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা কিছু সংস্কার আপনারা ক্ষমতায় থাকতেই দেখান না কেন? স্বাস্থ্য খাত উন্নতির জন্য বাজেটে কতটুকু বরাদ্দ থাকবে তার আলামত দৃশ্যমান থাকা দরকার বলেও মন্তব্য করেন রিজভী। বাজেটে যে বরাদ্দ রাখা দরকার। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। পুলিশের হাতে আর থাকছে না কোনো মারণাস্ত্র, যাদের হাতে রয়েছে সেগুলিও ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় র্যাব পুনর্গঠনে কমিটি গঠনের কথাও জানান তিনি। সেই সঙ্গে ঈদের আগে শ্রমিকের বেতন বোনাস পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। 2025-এর স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে সিভিল সার্জন সম্মেলন। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2 দিনের এই সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অধিবেশনে দেশের স্বাস্থ্য খাতের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন সিভিল সার্জনরা। অবৈধ ক্লিনিক ও ল্যাব, ভুয়া ডাক্তার। পুলিশের হাতে আর থাকছে না কোনো মারণাস্ত্র, যাদের হাতে রয়েছে সেগুলিও ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় র্যাব পুনর্গঠনে কমিটি গঠনের কথাও জানান তিনি। সেই সঙ্গে ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। আইন শৃঙ্খলা ও সাম্প্রতিক ইস্যু নিয়ে সোমবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পুলিশের হাতে আর কোনো মারণাস্ত্র না রাখার সিদ্ধান্ত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যাদের হাতে রয়েছে সেগুলো নেওয়া হবে ফেরত। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে। এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। র্যাব পুনর্গঠন নিয়েও কথা বলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বলেন, র্যাব পুনর্গঠনে করা হয়েছে 5 সদস্যের কমিটি। বাহিনীটির নাম ও পোশাক পরিবর্তনের বিষয়েও সিদ্ধান্ত দ্রুত হচ্ছে বলে জানান তিনি। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। এছাড়া ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে কারখানা মালিকদের কঠোর বার্তা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে হবে। যারা বেতন পাওয়ার যোগ্য তাদের বেতন দিতে হবে, কিন্তু আবার যেই সব শ্রমিকরা তাদের কোনো অবৈধ দাবি নিয়ে যদি রাস্তায় হাঁটে, তাদের আমরা কিন্তু কোনো অবস্থায় রাস্তায় বা কোথাও স্থান করতে দেব না। তাদের বৈধ দাবি মালিকরা অবশ্যই পরিশোধ করতে হবে। এদিকে ঈদ যাত্রা সহজ করতে ও সড়কে চাঁদাবাজি বন্ধে বিভিন্ন নির্দেশনা দেওয়ার কথাও জানান জাহাঙ্গীর আলম। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। সদিচ্ছা থাকলে চলমান সুবিধায় স্বাস্থ্য খাতে সেবা আরও 25 ভাগ উন্নতি করা সম্ভব। এ খাতে সমস্যা নিয়ে পরস্পরকে দোষারোপ না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 দিনের সিভিল সার্জন সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। 2025-এর স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জেলা পর্যায়ের স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে সিভিল সার্জন সম্মেলন। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2 দিনের এই সম্মেলন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অধিবেশনে দেশের স্বাস্থ্য খাতের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন সিভিল সার্জনরা। অবৈধ ক্লিনিক ও ল্যাব, ভুয়া ডাক্তার, দালাল চক্র, ভেজাল ওষুধ নিয়ন্ত্রণে সিভিল সার্জনদের সীমিত আকারে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা জরুরি। দেশের প্রতিটি মানুষ যেন সময় মতো মানসম্পন্ন, সাশ্রয়ী ও মানবিক স্বাস্থ্যসেবা পায় তা নিশ্চিত করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রধান উপদেষ্টা বলেন, সবাই আন্তরিক হলে চলমান সুবিধায় স্বাস্থ্য খাতে আরও 25 ভাগ উন্নতি করা সম্ভব। সমস্ত অভাব এবং ঘাটতির মধ্যেই আমরা এর চেয়ে ভালো করব। আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি স্বাস্থ্যসেবা 25% ভালো গেছে। শুধু এইটুকু চিন্তা করে আমরা এর চেয়ে ভালো করব। স্বাস্থ্য খাতের মান উন্নয়নে গাফিলতি ও ঘাটতি কমাতে হবে উল্লেখ করে তিনি বলেন, পরস্পরকে দোষারোপ না করে সবাই মিলে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে হবে। স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি,
এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না, এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। জনবল ও যন্ত্রপাতি সহ সমস্যা সমাধানে কাজ চলছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সীমাবদ্ধতার দোহাই না দিয়ে যা আছে তা নিয়েই সেবা চালিয়ে যেতে হবে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রাজধানীর শেওড়াপাড়ায় 2 বোনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার এবং হত্যার আলামত জব্দ করেছে ডিবি পুলিশ। ডিএমপি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসরুল ইসলাম জানান, আপন বোনের ছেলে 15 বছর বয়সী গোলাম রব্বানী খান তাজের হাতেই খুন হন 2 বোন। সাইকেল কেনার টাকা চুরি করতে গেলে খালা দেখে ফেলায় ছুরিকাঘাত করে হত্যা করে তাদের। আরো জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। গত শুক্রবার দুপুর 12টা 50 মিনিটের পর রাজধানীর শেওড়াপাড়ার ভাড়া বাসায় খুন হন মরিয়ম বেগম ও তার বোন সুফিয়া বেগম। এরপর তদন্ত শুরু করে ডিবি, সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় একটি ছেলে জিন্স প্যান্ট, টি শার্ট, মুখে মাস্ক পরে প্রবেশ করছেন ভিকটিমের বাসায়। কিছুক্ষণ পর পোশাক পরিবর্তন করে বের হয়ে যেতে দেখা যায় তাকে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে নিহতের ভাগ্নে গোলাম রব্বানী খান ওরফে তাজকে গ্রেপ্তার করে ডিবি, উদ্ধার করে রক্তমাখা জামা, প্যান্ট ও জুতো। রোববার ডিবি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ তুলে ধরেন ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। বাইসাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে সে তার খালার বাসায় আসে। খালা যখন তাকে লেবুর শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য ডাইনিং টেবিলে চাকু দিয়ে লেবু কাটছিল, ঠিক এই মুহূর্তে সে তার খালার লিভিং রুমে ঢুকে সেখান থেকে খালার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। টাকা চুরি করার ঘটনাটি তার খালার চোখে পড়ে। তার খালা যখন তাকে চার্জ করে তখন সে দিক বিদিক হয়ে ডাইনিং টেবিলের এখানে এসে ওই চাকু দিয়ে তার খালার পেটে আঘাত করে এবং রান্নাঘরে ঢুকে পাটা পোতা, শিল পাটা যেটা, সেটা পোতা এনে প্রথমে ছোট খালার মাথায় আঘাত করে, পরবর্তীতে বড় খালাকে আঘাত করে। এ হত্যাকাণ্ডের পিছনে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। আমরা বিষয়টি তদন্তের বিবেচনায় রেখেছি যে নেপথ্যে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কিনা। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার। হয়ে থানায় একটি মামলা রুজু করে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। এবার ঈদে মহাসড়কে কোনো গরুর হাট বসতে দেওয়া হবে না বলে জানান সড়ক ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়ক, সেতু এবং রেলপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে অংশীজনদের নিয়ে সভা শেষে তিনি এই কথা বলেন। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পাশাপাশি পরিবহন, যাত্রী কল্যাণ এবং রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আসার আহ্বান জানান। আরো জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়ক, সেতু ও রেলপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে অংশীজনদের নিয়ে সভা করেন সড়ক ও রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এই সভার আয়োজন করা হয়। সভা শেষে ফাউজুল কবির বলেন, ঈদের 10 দিন আগে থেকে ট্রেনের টিকিট মিলবে আর যাত্রী ভোগান্তি কমাতে অতিরিক্ত কোচ সংযোজন হবে জানিয়ে তিনি বলেন, মহাসড়কের পাশে গরুর হাট বসতে দেয়া হবে না। সড়কে যাতে কোরবানির পশু না আসে, এটার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয়। ফেরিতে কোরবানির পশু পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা চাই যে সামগ্রিকভাবে যাত্রী এবং পশুর যাতায়াত যাতে নিরাপদ হয়। একই অনুষ্ঠানে সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। ঈদ তো আসলে আনন্দের, সুতরাং যাতায়াতটাও যেন আনন্দের সাথে হয় এবং কোনো খারাপ এক্সপিরিয়েন্স নিয়ে এই ঈদের ছুটিটা আমাদের জনসাধারণকে কাটাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। এক্ষেত্রে পরিবহন মালিক সমিতি এবং যাত্রীদেরও মালিক শ্রমিক সমিতি এবং যাত্রীদেরও যে সংগঠনগুলো আছে আপনাদেরও সহযোগিতা আমরা চাইবো এবং যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। সভায় পরিবহন, যাত্রী কল্যাণ সমিতি, পুলিশ, আনসার সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার পেস বোলার শন টেইট। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেইটের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 2027 সালের নভেম্বর পর্যন্ত ক্যারিবীয় আন্দ্রে অ্যাডামসের স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক এই অজিস পেসার। চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। আরও জানাচ্ছেন তাসফি শরণ। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবির সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে আন্দ্রে অ্যাডামসের। গুঞ্জন ছিল সেই জায়গায় আসছেন অস্ট্রেলিয়ার সাবেক পেস বোলার শন টেইট। সেই গুঞ্জনই সত্য হলো। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে 2027 সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শন টেইট। চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন এই অজি পেসার। নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত শন টেইট। সেই সাথে বাংলাদেশের পেসারদের থেকে আন্তর্জাতিক ক্রিকেটে পারফরমেন্স বের করে আনবেন বলেও আশ্বাস দেন তিনি। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন অধ্যায়ের সময়। সাম্প্রতিক সময়ে তরুণ পেসারদের নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমার লক্ষ্য থাকবে এই প্রতিভাগুলোর থেকে বাস্তব ফল বের করে আনা, কারণ এটা আন্তর্জাতিক ক্রিকেট, এখানে ফলাফলই মুখ্য। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত শন টেইট। খেলোয়াড়ি জীবনে 3 টেস্ট, 35 ওয়ানডে ও 21টি টি-20 ম্যাচ খেলা টেইট ছিলেন 2007 সালে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য। 2022 সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ছিলেন আফগানিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও। পাশাপাশি বিপিএল, পিএসএল, এলপিএল, বিগ ব্যাশ ও ইংল্যান্ড কাউন্টি দলের ক্রিকেটে কোচিং করেছেন শন টেইট। সবশেষ বিপিএলে চিটাগাং কিংস দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন এই তারকা পেসার। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সন্ধ্যা। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।